প্রথা ভেঙে শপথ গ্রহণের ন্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে জনগণের দেয়া ম্যান্ডেটের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি মন্ত্রণালয়কে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আরও জানা গেছে, এই বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার মতো 3টি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে বিএনপির জয়ের পরপরই বিশ্লেষকদের মতামতে উঠে এসেছিল বাজার ও আর্থিক খাত নিয়ে নতুন সরকারের চ্যালেঞ্জের কথা। এরই মধ্যে প্রথম চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে রমজান মাসের বাজার পরিস্থিতি। ক্রেতাদের অভিযোগ, গত বছর অন্তর্বর্তী সরকারের সময় দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই ব্যবসায়ীরা পুরনো কৌশল প্রয়োগ করা শুরু করেছেন। তবে নির্বাচনের কারণে যথাযথ বাজার তদারকি না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকারে অসহায়ত্ব প্রকাশ করে বলেছিলেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হঠাৎ করে বাজারে ক্রাইসিস তৈরি হবে। অতীতে সরকারের চেয়ে সিন্ডিকেটের হাত অনেক ক্ষেত্রে বড় হলেও এবার কি সেই হাত ভেঙে দেওয়া সম্ভব হবে? একদিন আগে গঠন করা বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভায় কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন এবং আছেন গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই সরকারের যতখানি দায় রয়েছে এবং দীর্ঘদিন পর আসলে আমরা একটা কার্যকর বিরোধী দল দেখার প্রত্যাশা রাখতে চাই। আমরা সেই প্রত্যাশা করছি যে জামায়াত ইসলামী অন্তত এবারের সংসদে সেই কার্যকর বিরোধী দলের ভূমিকাটি পালন করবে। 3টি বিষয়ের কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি ইতিমধ্যে দেখেছেন, এবং আজকে তিনি কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যেও ভাষণ দিয়েছেন। সেই ভাষণেও তিনি বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছেন এবং 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করার কথা আজকে মন্ত্রিসভার বৈঠকে জনাব তারেক রহমান বলেছেন। সেই সব কিছু নিয়ে একটু জানতে চাই, এই যে 180 দিনের রোডম্যাপ কিংবা যেই 3টি বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছেন, আগামীকাল থেকে রমজান মাস শুরু হতে যাচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কতখানি সম্ভব হতে যাচ্ছে এই সরকারের জন্য? ধন্যবাদ ডিবিসিকে অত্যন্ত চমৎকার এই আয়োজনের জন্য। আপনি সহ এখানে আমার সিনিয়র বেশ দুইজন রাজনীতিবিদ উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আপনাদের এই টেলিভিশনের সুবাদে আমি আমার নির্বাচনী এলাকা গাজীপুর 4 কাপাসী আসনের সম্মানিত ভোটারদের প্রতি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন এই রমজানকে সুন্দরভাবে তাদের পালন করার তৌফিক দান করেন। বিশেষ করে আজকে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতি সবারই একটা বিশেষ আগ্রহ ছিল। তবে আমি যেটা দেখলাম যে তিনি তার ভাষণে মূলত মন্ত্রী পরিষদের বৈঠকে যে বিষয়গুলোকে গুরুত্ব করেছেন সেটাকে আরেকটু ক্ল্যারিফাই করে এখানে উপস্থাপন করেছেন। ব্যবসা এবং সিন্ডিকেটকে তিনি উল্লেখ করেছেন। এবারের নির্বাচনের যে ইশতেহার ছিল, ইশতেহারেও এরকম একটি নির্দেশনা, এরকম একটি আশ্বাস দেওয়া হয়েছিল যে জনগণের দুর্গরে পৌঁছার জন্য এই কাজগুলো করা হবে। বরাবরই কিন্তু সকল শাসকই এই কথাগুলো বলে থাকেন, কিন্তু দেখা যায় যে আসলে কথার সাথে কাজ মিলে না। আমি গত কয়েকদিন আগে আরেকটি টকশোতে আমাদের মোশাররফ হোসেন ভাই ছিলেন, সেখানে আমি বলেছি আমাদের প্রত্যাশা হলো যেন কথা রাখে। অতীতের মানে ইতিহাস বলে যে কেউ কথা রাখে না। আসলে আজকে প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের এই কথার রেশ ধরেই বলা যায় ইশরাক হোসেন, তিনিও প্রতিমন্ত্রী, তিনি বলেছেন, ধর্মমন্ত্রী বলেছেন, বেশ কয়েকজন মন্ত্রী একই কথা বলেছেন যে কোনো মূল্যে এবারে রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সিন্ডিকেটের লাগাম টেনে ধরা হবে। একজন তো বলেছেন যে সমুদ্রে ফেলে দেওয়া হবে। এই কথাগুলো কার্যত যদি ময়দান পর্যন্ত নিতে হয় তাহলে সিন্ডিকেটের লাগাম টেনে ধরেছে সরকার, তার দু একটা দৃষ্টান্ত আজকেই কিন্তু উপস্থাপন করতে হবে। যে কোনো কাজই এখন আর আগের মতো সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না, কারণ আমাদের গত 54 বছরের ইতিহাস বলে রাজনীতিবিদরা যা বলে আসলে তা করে না, আর যা করে আসলে তা বলে না। সেই চিত্র থেকে স্পষ্টতই বোঝা যায় যে মানুষ এখন কাজ দেখতে চায়, এই কথাগুলো আর শুনতে চায় না। আমার বিশ্বাস তারা এই কথাগুলোকে কর্মে পরিণত করবে। দীর্ঘদিনের বস্তা পচা রাজনৈতিক যে ইতিহাস সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে নতুনের সন্ধান খুঁজবে। আপনি কি যখন বলছেন যে সরকার আসলে একটা দীর্ঘদিনের ধারা থেকে বেরিয়ে আসবে, সেই সময়টাতে আমরা একটা দীর্ঘদিন আসলে সরকারের
তৈরি করা বিরোধী রাজনৈতিক দল দেখেছি, সেই ধারাটিও তো আমরা ভাঙতে চলেছি। সেই জায়গাটিতে আপনারা কতখানি অবদান রাখবেন? জি, ধন্যবাদ। আপনি শুরুতে এই কথা বলেছিলেন। বাংলাদেশে বিরোধী দলের কার্যত ভূমিকাটা দুইটি কারণে আসলে রাখার সুযোগ হয় না। এক, দেখা গিয়েছে রাজনৈতিকভাবেই বিরোধী দলকে নির্বাচনের সময় শূন্য করে দেওয়া হয়েছে। এবার কিন্তু কোনো দলই সেটা করতে সমর্থ হয়নি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী একটি শক্তিশালী বিরোধী দল। আসনের বিবেচনায় জামাত ইসলাম অনেক পিছিয়ে থাকলেও ভোটের হারের বিবেচনায় আলহামদুলিল্লাহ বেশ শক্ত একটা অবস্থানে জামাত ইসলামী রয়েছে। বাংলাদেশের এবারের ভোট পড়েছে যে পরিমাণ, তার একটা বড় অংশ জামাত ইসলামীকে মানুষ দিয়েছে। অর্থাৎ জামাতের সাথে বাংলাদেশের 2,88,00,000 মানুষ সরাসরি হাতে কলমে রয়েছে বলে তারা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছে। তার মানে জামাত ইসলাম একটি শক্তিশালী বিরোধী দল। সেটা প্রথম দিন থেকে জামাত ইসলামী ভূমিকা রাখা শুরু করেছে। ইতিমধ্যে যেদিন শপথ হয়েছে, সরকারি দল কিন্তু দুটি শপথ নেওয়ার কথা ছিল, একজন সংসদ সদস্য হিসেবে, আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি। সেই জায়গায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিল সবাই যেন এই পথ অনুসরণ করে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী দলের সকল সদস্য এই শপথ গ্রহণ করে গণমানুষের প্রত্যাশাকে ধারণ করেছে। মন্ত্রীদের শপথ বর্জন করেছে, সেটি আপনারাও আসলে পুরনো পথে হাঁটলেন কিনা সেটি মন্ত্রীদের বর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এই আলোচনাটা আমি আসবো। আমি একটু শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে আসি। প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল আজকে এবং দীর্ঘদিনের প্রথা আজকেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙার চেষ্টা করেছেন। তিনি আজকে প্রথম সভা করেছেন সচিবালয়ে গিয়ে, সেখানে তিনি বৈঠক করেছেন। এই যে নির্বাচনে বিএনপির এই জয় এবং সেটি পরে পরে আসলে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন সবচাইতে বড় চ্যালেঞ্জটা থাকবে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। অর্থাৎ দীর্ঘদিন আসলে এই জায়গাটিতে আমরা হাত দিতে দেখিনি এবং যেটি বলছিলাম শুরুতে, বিগত সরকারের আমলে আসলে যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি নিজেই বলেছেন সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। সেই ভয় থেকে এই নতুন সরকার বেরিয়ে আসতে পারবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক দুজন নবনির্বাচিত সংসদ সদস্য, আমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মন্ত্রিসভার সভা করবার মধ্য দিয়ে তার সরকারের আনুষ্ঠানিক কাজটা শুরু করেছেন। তার মধ্য দিয়ে তিনি যেসব বার্তার কথা আপনি ইতিমধ্যে বলেছেন, সে তার বহুমুখী চ্যালেঞ্জের কথা উনি বলেছেন এবং সেগুলো নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। এখানে একটি বিষয়, অনেক চ্যালেঞ্জ থাকবার মধ্যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেটের যে বিষয়টি আমার পূর্বে আলোচনা করেছেন, এটি আসলে ভেঙে দেওয়ার বিষয়টি শুধু আলোচনা বা আদেশের বিষয় নয়। আমরা প্রচলিত ব্যবস্থার ভেতর দিয়ে তো যাচ্ছি, সেই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য তার ব্যবস্থাপত্রটাকে পরিবর্তন করবার বিষয় আছে। এখন সিন্ডিকেট ভেঙে ফেলবো, আমরা গত 15 মাসে আমার অন্তর্বর্তী সরকার এই সিন্ডিকেটের লাগাম ধরতে পারেনি এবং সেগুলো বহাল তবিয়তে ছিল। সুতরাং এই ব্যবস্থাপনা যে ভেঙে চুরে নতুন ব্যবস্থাপনা তৈরি করবার যে সংগ্রামটি জুলাই অভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছিল, সেটিকে বাস্তবে প্রায়োগিকভাবে কীভাবে আমরা নিশ্চিত করব, সেটি হলো আলোচনার সামনের সময়ের কেন্দ্রবিন্দুতে থাকবে। তার ভেতরেও একটি সরকার তার 180 দিনের কার্যপরিধি ঘোষণা করবার চেষ্টা করছে এবং এর ভিতরে যে বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে রমজান যেহেতু সামনে, এটি সরকারের সবচেয়ে বেশি টাচি ইভেন্ট হিসেবে থাকবে, যেহেতু মানুষ এই রোজার বিষয়ে যে কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হয় সেটির থেকে উত্তরণ ঘটাতে চাইবে এবং এর ভিতর দিয়ে জনমতের এক ধরনের প্রতিফলন ঘটবে। একই সাথে আরেকটি বিষয় যে চ্যালেঞ্জটি আছে আমি মনে করি বিএনপির জন্য বা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, সেটি হচ্ছে যে উনি অনেকগুলো বছর দেশের বাইরে ছিলেন এবং বিএনপি দলটি বলতে 15-16 বছর যে একটি অবস্থা মোকাবেলা করবার মধ্য দিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় আসলেন, সেই দলটির আভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্নে কিন্তু নানা প্রশ্ন কিন্তু আমরা গত 15 মাসে আমরা দেখেছি এবং উনি আসবার পরও যে মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আমরা দেখেছি, অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন এবং এই বিদ্রোহের কারণে অনেক প্রার্থী তাদের হেরে গিয়েছে। সুতরাং একই সাথে 15 মাসে অনেক অজস্র অভিযোগের বিষয় আছে। কথাটা সঠিক, কথা বেঠিক সেটা নিশ্চয়ই উনি বিবেচনা করবেন। সেই অভিযোগের একটা মীমাংসা দরকার এবং এটি মানুষ কিন্তু আর চায় না, এটি আর মানুষ পছন্দ করছে না। মানুষ প্রতিদিন এই বিষয়ে বিরক্তি প্রকাশ করছে, সেটি আমরা সকলেই জানি, দেখি, শুনি, যে প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত
চাঁদাবাজি যে এক ধরনের, এটা মানে বহুমাত্রিক বহুজনের কাজ, কিন্তু সেই কাজটি এখন নিয়ন্ত্রণ করবার দায়িত্ব কিন্তু সরকারের। কারা কী করেছে, কার বিরুদ্ধে কার অভিযোগ, সেই আলোচনা যদি না গিয়ে বলতে চাই যে যে কোনো অর্থে এটি নিয়ন্ত্রণ করবার দায়িত্বটা সরকারকে নিতে হবে। একই সাথে আপনার যে মব সন্ত্রাস যেটি আমরা দেখেছি, যাহা ইচ্ছা তাহা করবার যে প্রবণতা এবং নারীর প্রতি যে সহিংসতা, এই বিষয়গুলোকেও বিবেচনায় নেওয়ার খুব জরুরি হয়ে পড়েছে মনে করি। আপনি একটি সোশ্যাল মিডিয়াতে একটি কথা বলে দিলেন, সেই কথার ভিত্তিতে গিয়ে যাহা ইচ্ছা তাহা করবার যে চেষ্টা হয়েছে, এটি কিন্তু অত্যন্ত কঠিন। আমি ছোট্ট একটা কথা বলি, একজন মানুষকে শ্রদ্ধা করবার অধিকার কিন্তু সকলের থাকে। আমি দেখেছি কি বলে বঙ্গবন্ধুর বাড়িতে দুজন মানুষ শ্রদ্ধা জানাতে গিয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে 2 মাস আগের একটি মামলায় আসামি করা হয়েছে। এখন একজন মানুষ শ্রদ্ধা জানাতে যাবেন, সে ইন্ডিভিজুয়াল হতে পারে, সে কোনো রাজনৈতিক দলের কর্মী থাকতে পারে, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু নেশনকে অন্য বার্তা দেয়। তারা কোনো সময় একটা কথা পরিষ্কার বলেছেন যে আপনি সমস্ত বিষয়ের ক্ষেত্রে ন্যায়সঙ্গত আচরণ করবার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে করবেন। সেই জন্য প্রধান কাজটি কী? প্রধান কাজটি হলো আইনের শাসন। আমার সংবিধানের প্রত্যেকের অধিকার কিন্তু বলা আছে, সুনিশ্চিত করা আছে, কিন্তু আইনের শাসন মানে আইনের সমপ্রয়োগ। সেই সমপ্রয়োগ যখন না থাকে, সকলের ক্ষেত্রে আইন তাদের অধিকার সমুন্নতর প্রয়োগ যদি না থাকে, তাহলে এটাকে আইনের শাসন বলে না। সে আইনের শাসন যদি নিশ্চিত করা যায়, তাহলে সেই অধিকারগুলো সংগৃহীত হবে। এছাড়াও আরো অনেক বার্তা কিন্তু তিনি তার ভাষণ দিয়েছেন। আমি আসবো আবার আপনার কাছে, আমি এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসি, আবারও আপনাকেও অভিনন্দন জানাতে চাই, আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই অভিনন্দনটি যেমন আপনাকে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে জানিয়েছি, আমি একটু জানতে চাই একদম সাধারণ নাগরিক হিসেবে আপনাকে জবাবদিহিতা করার যে সুযোগ, সেটিও আপনারা আমাদের জন্য এবার রাখছেন কিনা, সেই জায়গাটি থেকে প্রশ্নটা করতে চাই। আজকের এই মন্ত্রিসভায় তারেক রহমান তো বলেছেন 3টি বিষয়কে তিনি অগ্রাধিকার দিয়েছেন। প্রথম বিষয়টি ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। আমি জানি না আপনি এখন সংসদ সদস্য হয়েছেন, আপনি বাজারে যাওয়ার সুযোগ হয়েছে কিনা, 1 হালি লেবু কিনতে হচ্ছে 100 টাকা দিয়ে, আপনি জানেন কিনা, এটি আসলে আপনারা আদৌ নিয়ন্ত্রণ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে, বিশেষ করে আমার এলাকার জনগণকে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনি একটি কথা বলেছেন, বিএনপি গভর্নমেন্টের বয়স কিন্তু আজকে একদিনও হয়নি এখনো। তো সুতরাং আমরা পদক্ষেপ নেওয়ার কিন্তু সেই সময়টা আমরা এখনো পাইনি। কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের জনগণের প্রতি কমিটমেন্টটা কি। আজকে আপনি প্রথম দেখবেন আমরা একটা পরিবর্তনের সূচনা আমরা করতে যাচ্ছি। আপনি দেখবেন প্রচলিত যেই রীতিনীতিগুলি অনেকগুলি অতিক্রম করে আমরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেমন আপনি দেখে থাকবেন এর আগে শপথ হতো বঙ্গভবনে, আমরা সেটা জনতার মাঝখানে নিয়ে এসেছি। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করে তার কার্যালয়ে আর সচিবালয়ে করা হচ্ছে। আজকে আপনি দেখবেন আমরা ইতিমধ্যে যারা সংসদ সদস্যদের কিছু কিন্তু প্রিভিলেন্স থাকে, যেমন গাড়ি নেওয়া, প্লট নেওয়া, আমরা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে এগুলি আমরা নেবে না। এগুলি কিন্তু একটা ইতিবাচক একটা পদক্ষেপ। এখন আপনি আমাকে তো সময় দিতে হবে। যেমন একটা এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতি আপনি বললেন, আজকে কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, আমরা কিন্তু অস্বীকার করিনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জনাব তারেক রহমান এটাকে অ্যাড্রেস করেছে। উনি বলেছে দ্রব্যমূল্যের উদ্যোগতি, আইন শৃঙ্খলা উন্নতি করা, তারপর করাপশন জিরোতে নিয়ে আসা, এগুলি আমাদের কমিটি। এখন আমাদেরকে তো সময় দিতে হবে এবং আমরা একটা প্যাকেজও ঘোষণা করেছি যে 180 দিনে আমরা কী কাজগুলি করব। আমার মনে হয় জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, তারা যদি আমাদের সাথে থাকে, আমাদেরকে যদি সহায়তা করে, ইনশাআল্লাহ আমরা এগুলি এই জায়গাটিতে একটি কথা বলছিলেন অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী যে আপনারা আসলে নির্বাচনের আগে যখন প্রচারণা হয় তখন অনেক রকমের কথা দেন। তিনি আজকে প্রশ্নটি করলেন যে আপনারা আসলে কথা রাখবেন কিনা। আমিও একটু জানতে চাই কথা রাখবেন কিনা। আপনি দেখবেন যে আমরা যে কথাগুলি দিয়েছি এখন পর্যন্ত, এই যে বাংলাদেশের নির্বাচন হলো আজকে কতদিন? 6 দিন। 6 দিনে যদি আপনি আমাদের একটু আপনি মূল্যায়নটা করেন, আমরা কিন্তু দেখেন বাংলাদেশে নির্বাচনে জেতার পর বিজয় মিছিল নিয়ে একটি সংঘর্ষ হয়। আমরা কিন্তু বিজয় মিছিল বর্জন করেছি এবং আমরা বলেছি আমাদের নেতা আজকেও বলেছে জনাব মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা নবীজির অনুসৃত পথে চালাবো। আমরা দেখবেন আপনার যার ধর্ম উপলক্ষে আমরা কিন্তু সেই দিন দোয়ার আয়োজন করেছি। আপনি দেখবেন আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদীয় কমিটিতে যে প্রথম একটা আমাদের ছোট্ট একটা মিটিং হয়েছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে আপনারা মাননীয় সংসদ সদস্য, কে ভোট দিল না দিল সেই বিচার বিশ্লেষণ করার সময় এখন নাই। আপনি সকলের এমপি হতে হবে আপনাকে। যদি এর ব্যতিক্রম ঘটে কিন্তু দল কিন্তু এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ আপনাকে আমার উদ্দেশ্যটা লক্ষ্য করতে হবে, আমার টার্গেটটা কি সেটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে।
আপনি সিন্ডিকেশনের কথা বলেছেন, স্বপন ভাই চমৎকারভাবে বলেছেন। সিন্ডিকেশন নিয়ন্ত্রণ, সিন্ডিকেশন কিন্তু একটা প্রক্রিয়া, সিস্টেম। আপনাকে এই সিস্টেমের বিকল্প সিস্টেম দাঁড় করাতে হবে। এখনও আপনি তাৎক্ষণিকভাবে যদি বলেন, যেমন বাংলাদেশে আপনার ইম্পোর্ট করে কয়টা কোম্পানি? লিমিটেড 7-8টা কোম্পানি বাংলাদেশের টোটাল টোটাল বাজারটাকে নিয়ন্ত্রণ করে। আপনি আজকে যদি তাদের উপর প্রেশার করেন, কালকে তারা ইম্পোর্ট বন্ধ করে দিল, তাহলে দেশের ক্রাইসিসটা আরও মারাত্মক আকার ধারণ করতে হবে। আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এই সিন্ডিকেট ভাঙার জন্য আমাকে কি কি স্টেপ নিতে হবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাকে প্রথমে করতে হবে এই যে নির্দিষ্ট ইম্পোর্ট করার একটা ভলিউম আছে, যে এত পরিমাণ যদি আপনি না করেন তাইলে আপনাকে ওই দেশগুলি যারা রপ্তানি এবং করে আজকে তারা কিন্তু প্রধানমন্ত্রী ওনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণেও তিনি বলেছেন যে রমজান মাসটিকে আসলে অন্তত মুনাফার মাস যেন না বানায়। এটা আবেদন জানিয়েছে, কিন্তু ওইটা না, আমি বললাম সিস্টেম। আপনি দেখবেন কয়েকটা কোম্পানি বাংলাদেশে এই ইম্পোর্টটা করে। এখন আপনাকে এখানে কিন্তু সেখানেও তো প্রশ্ন হবে মোশাররফ হোসেন, এই যে সিস্টেমের কথা আপনি বলছেন, যে সিস্টেমকে ভাঙার কথা বলছেন, দীর্ঘদিন আমরা দেখলাম সরকারের আপনি আমাকে আমি বলছি, আমাকে একটু বলতে দেন। আপনাকে তো আমাকে আগে হলো আমাকে বাজারটা আপনার পণ্য সরবরাহ আমাকে রাখতে হবে, না তার একটা মারাত্মক ক্রাইসিস তৈরি হবে। কিন্তু সেই যে আপনি আমাকে বলতে দেন, নাহলে আপনি বললে তো আমি বুঝবো না। আমি কিন্তু আমি ক্লিয়ার করতে পারলাম না। আপনি এখন দেখতে হবে আমার, তাইলে আমার এই সিস্টেমের সাথে কি জড়িত? এই সিস্টেমের সাথে আমার জড়িত হলো ভলিউম, যে আপনার সংখ্যাটা কত, এখানে আমার মিনিমাইজ করতে হবে। আপনাকে আমার সরকার কতটুকু এখানে ভর্তুকি দিয়ে এই ইম্পোর্টটাকে উৎসাহিত করতে পারে সেটা করতে হবে। আপনার ব্যাংকগুলি আর্থিক সংকট রয়েছে, সেখানে আপনার কিভাবে সহায়তা করা যায়, নানা পদক্ষেপ আপনি নিলেই সিন্ডিকেট থেকে আপনি মুক্ত হতে পারবেন। আপনি হুট করে যদি কোনো পদক্ষেপ নিতে যান, বরং জনগণের উপকারের চেয়ে আপনার সংকটটা আরো বেশি ঘনীভূত হতে পারে। এই জিনিসগুলি মাথায় রেখেই কিন্তু আমাদের আলোচনাটা অব্যাহত রাখতে হবে। এবং সেই প্রশ্নটাই আসলে আমি বারবার করার চেষ্টা করছিলাম। অতীতে যখন আমরা দেখেছি যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা কাজ করছেন, তারা বারবার বলেছেন যে সিন্ডিকেটের হাত অনেক বড়, মানে সরকারের চেয়েও সিন্ডিকেটের হাত নাকি বড়। সিন্ডিকেটের সিস্টেমটা আপনাকে সেই ধারাটি থেকে আমরা আসলে এবারে বেরিয়ে আসতে পারবো, অন্তত পক্ষে বিএনপি আসলে সেই উদ্যোগগুলো নিবে কিনা। এই আলোচনায় ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। শহীদুদ্দীন মাহমুদ স্বপন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে সকল নাগরিকের অধিকার সমান, এবং তিনি ব্যবসায়ীদের প্রতিও একটি আহ্বান জানিয়েছেন যাতে তারা অন্তত রমজান মাসকে আসলে মুনাফার মাসের পরিণত না করেন। কিন্তু আমরা আসলে যেটি দেখছি, সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই ব্যবসায়ীরা কিন্তু সেই পুরনো কৌশলেই ফিরে গেছেন। তাহলে আসলে বারবার প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছেন, মন্ত্রিসভায় তিনি যে বার্তা দিচ্ছেন, শুধু মন্ত্রিসভা বা শুধু সরকারের একক প্রচেষ্টায় কি আসলে এই জায়গাটিতে যাওয়া সম্ভব? প্রথমত হচ্ছে যে আমাদের এখানে যে রমজান, সারা বিশ্বে যে মুসলমানদের যে রমজান মাসটা যেভাবে আমরা দেখি, যে সেখানে ব্যবসায়ীরা এই সময় অনেক বেশি সংবেদনশীল থাকেন এবং মানুষের যেন উপকার হয় সে বিষয়ে বিবেচনা করেন। আমাদের এখানে উল্টো সংস্কৃতি, আমরা বেশি বেশি মুসলমান কিনা জানি না, এখানে আমরা এই সময় কত বেশি প্রতারণা করা যায়, কত বেশি মানুষের থেকে অর্থ লুট করা যায়, কীভাবে সেটি আমরা করে থাকি। তো তারেক রহমান সাহেব যে কথার বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন, সেটি তো সরকার প্রধান হিসেবে উনি দিবেন বা রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটি আগের মতোই করতে চাই, সেটি হচ্ছে যে যেই পদ্ধতির ভেতরে আমরা আছি, সে যে মনস্তাত্ত্বিক জায়গায় আমরা আছি, এগুলোর থেকে উত্তরণ ঘটানোর জন্য সরকারের সময়, যেটি মোশাররফ ভাই যেটি বললেন, মাত্র আজকেই সরকার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। সুতরাং এটি এখন আহ্বানের জায়গায় থাকবে, কিন্তু এটি কার্যকর হওয়ার জন্য একটা সময় সরকারকে আমার মনে হয় দিতে হবে। এবং আমরা দেখব যে সরকার যে আহ্বানটা জানাচ্ছে, অথবা যে সরকার যে কঠোর হওয়ার চেষ্টা করছে, সেটা প্রায়োগিক দিকটা কেমন। কঠোর হওয়ার চেষ্টা আসলে সরকার কতখানি করছে। এবি মোশাররফ হোসেন, দ্বিতীয় যে গুরুত্ব আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। এবং শুরুতেই যেটি বলছিলেন শহীদুদ্দীন মাহমুদ স্বপন, একেবারে ভঙ্গুর আইন শৃঙ্খলা অবস্থায় আপনারা এই সরকার আসলে দায়িত্ব নিয়েছে। এই আইন শৃঙ্খলাকে আসলে মোকাবেলা করা কতখানি চ্যালেঞ্জ হতে যাচ্ছে আপনাদের জন্য? না, চ্যালেঞ্জ তো আছে, কিন্তু আপনি দেখবেন যে আমাদের সদিচ্ছাটা কতটুকু। এবং আপনি দেখবেন যে আমার বাংলাদেশের একটা ট্রেডিশন, যে যারা সরকারি দল আমরা যেটাকে বলি, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাদের মধ্যে একটা উচ্ছৃঙ্খল আচরণ আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা ইনশাল্লাহ শুকরিয়া যে 6 দিনে বাংলাদেশে আপনি এখানে একটা ঘটনা দেখাতে পারবেন না যেটা সরকারি দল এই ঘটনার মানে ইন্ধনদাতা অথবা সংগঠিত করেছে। তা আমি মনে করি তারেক রহমানের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, আমি আশা করি দলটা এখনও নিজেদেরকে সংযত রেখে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এইটা যদি আমরা অব্যাহত রাখতে পারি,
ইনশাল্লাহ আমরা আশা করি আইন শৃঙ্খলা একটা লম্বা উন্নত সময় হবে। কিন্তু আমরা মব নিয়ে যথেষ্ট শঙ্কিত ছিলাম, সেই মবের জায়গাটা থেকে এই মব না, আজকে culture আমাদের থেকে আসলে আমাদের BNP আমাদেরকে বের করে নবনির্বাচিত আনতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছে আমরা কোনো মব কালচারকে কোনোভাবে সহায়তা করব না। আপনি দেখবেন গত ইন্টারিম গভর্নমেন্টের একটা বক্তব্য আমি মনে করি কোনো দায়িত্বশীলতার পরিচয় ছিল না, যে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে মব বলা যাবে না। নো, আমার যেটা নিরাপত্তাকে বিঘ্নিত করে সেটাকে আপনি অবশ্যই মব বলতে হবে, এবং সেটা আপনি কতটুকু স্বার্থ পরিপন্থী সেটা আপনি দেখবেন। অনেক কিছু আমরা দেখেছি যে মবের মতো হয়েছে, সরকার দাবি মেনে নিয়েছে। হ্যাঁ, আমরা তো একটা বলেছি গণতান্ত্রিকভাবে আপনি যে কোনো প্রতিবাদ করবেন, এটা আমরা স্বাগত জানাই, কিন্তু সেইটা যদি উদ্দেশ্য পরিণীত হয় তাহলে সেটাকে তো অবশ্যই আমরা মব বলতে হবে। জি। যেমন আইবি সাহেব বলেছে, আপনি একটি কথা বলেছেন, উনি কিন্তু খুব চমৎকারভাবে অ্যাভয়েড করে গেছে, যে সরকারই শুরু হয় নাই। আপনি দেখবেন এর মধ্যে কিন্তু বিরোধী দলটা বিক্ষোভ করে ফেলেছে। সরকার এখনো যাত্রা শুরু করলো আজকে, কিন্তু আপনি কিন্তু 2 দিন আগে একটা বিক্ষোভ শুরু করে দিলেন। এই জায়গাটাতে আমি একটু আসি, অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, এই যে আসলে আমরা একসাথে একটা নতুন গণতান্ত্রিক দেশ করার কথা বলছি, এবং আজকে প্রধানমন্ত্রী তার ভাষণেও বলেছেন আমরা একটা গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র করার চেষ্টা করছি। আপনি বলছিলেন আসলে যে বিএনপি একটি শপথ গ্রহণ করেনি, একই সাথে তো সেই প্রশ্নটাও আসে যে জামায়াত ইসলামীও তো মন্ত্রীদের শপথ বর্জন করলো, তাহলে জামায়াত আসলে সেই পুরনো পথেই হাঁটলো কিনা বিরোধী দল হিসেবে, বারবার আসলে সরকারি দলকে চ্যালেঞ্জে ফেলার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিনা? দেখুন, শপথ গ্রহণের যে বিষয়টি ছিল, 2টি শপথ গ্রহণ করার কথা, অর্থাৎ এটার সাথে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং শপথ গ্রহণ করা হবে এই নিশ্চয়তা থেকেই বর্তমান সদ্য বিদায়ী যে সরকার, সেই সরকার সকল প্রস্তুতি নিয়েছে। সংসদ সদস্যদের হাতে 2টি ওথ অর্থাৎ শপথপত্র তুলে দিয়েছে। 2টি তুলে দেওয়ার পর কিছু কিছু ওনাদের কেউ ওই শপথপত্রের মধ্যে স্বাক্ষর পর্যন্ত করেছে। স্বাক্ষর করার পরে সেখানে তাদের দায়িত্বশীল একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেছে যে যারা স্বাক্ষর করেছেন তারা এটা জমা দিবেন না। অর্থাৎ সংসদ সদস্যদের অনেকেও এ ব্যাপারে অ্যাডামেন্ট ছিল যে তারা এই শপথ গ্রহণ করবে এবং এই সংস্কার কমিশনের সদস্য হিসেবে ভূমিকা রাখবে, কিন্তু একটা বিশেষ অদৃশ্য কারণ দেখিয়ে এই জায়গা থেকে তারা বিরত থেকেছে। এবং এই প্রস্তুতিটা শুধু ওনাদের না, আমরা যারা সংসদ সদস্য হয়েছি সকলের এই প্রস্তুতি ছিল, এবং আমাদের খুব প্রত্যাশা ছিল যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রথম দিন থেকেই পুরোদমে কাজগুলো চলবে। এবং জামায়াতের নায়েবে আমির বলেছেন যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, সেটাই প্রতিবাদ হিসেবে আপনারা মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাননি। আপনি যে কথাটা বলছেন, এই আমি এবং যার কথা বলছেন না, তাহের ভাই সম্ভবত তাহের ভাইয়ের আমি একই চেয়ারে পাশাপাশি বসেছিলাম। উনার বিবৃতি দিয়ে এই একটা মিডিয়াতে, হ্যাঁ, এইটা উনি দেখে হাসতে হাসতে শেষ, যে আমি আর আপনি, এটা তো সত্য, আমি আর উনি দুইজনে বসে বলছে যে আমরা তখন সংসদ ভবনের ভিতরে আমরা অনেক পরে বের হয়েছি, অনেক পরে সংসদ ভবনের ভিতরে। মোশাররফ ভাই তো জানে ভিতরে অনেকগুলো প্রসেস বাকি ছিল। আগে বিএনপির ভাইরা শপথ গ্রহণ করেছে, তারা সিরিয়ালি স্বাক্ষর করেছে, ছবি তুলেছে, করেছে। আমরা নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে পরে বিকেলবেলা কাজগুলো শুরু করেছি, অনেক পরে বের হয়েছি। আর এর আগেই বেশ কয়েকটি টেলিভিশন মিডিয়া আমাকে মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে, কাউকে আমরা কোনো রিপ্লাই দিইনি, কিন্তু নিজেরাই দিয়ে দিয়েছে। যেহেতু কিন্তু ওনার বক্তব্য এভাবে আসলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে কোট করে ছাপাতে পারে কিনা, আমরা দুজন বলেছেন তো এটি তাৎক্ষণিক প্রতিবাদ। আমি একটু বলতে চাই, মানে পরবর্তীতে সংবাদ সম্মেলন আপনাকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো যদি আপনারা মনে করছি ঠিক আছে আপনার বিবৃতি দেন না, কিন্তু আপনারা অনুষ্ঠানে তো যান না, অর্থ কি এটাই তো বর্জন করা? হ্যাঁ, অনুষ্ঠানে না যাওয়ার যথেষ্ট কারণ ছিল। পরবর্তীতে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান একবারে ক্ল্যারিফাই করেছে, এখানে কোনো সন্দেহ রাখে নাই। কেন রাখে নাই? বলেছে যে যেই সরকারের শুরুই হয়েছে হলো জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, জুলাইকে আজকে অবজ্ঞা করেছে বলে স্পষ্ট করে এই স্বাক্ষর না করে এবং ওত না নেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এটা প্রমাণিত হয়েছে। যিনি বা যারা আইয়ুবী সাহেব যেটা বলেছে এটা অ্যাবসলিউটলি একটা রং ইন্টারপ্রিটেশন। জুলাইকে শুরু আমরা স্পষ্ট বলেছি, অবজ্ঞা করেছে। আমরা অস্বীকার করেছেন এই কথা বলিনি। না, আমি অবজ্ঞা না, আমি একটু বলি। অবজ্ঞা করেছেন। আপনার অবগতিতে আমি জানাচ্ছি, ঐক্যমত কমিশনে আমরা 30টা বিষয় ঐক্যমত হয়েছে।
বাকিগুলি কিন্তু আমাদের Note নোট of অফ dissent ডিসেন্ট আছে। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট যে আমাদের সাথে একটা চাতুরতা করেছে, এটা কিন্তু আগেই আমরা বলেছি যে ওনারাও, আমরা বলেছিলাম নোট অফ ডিসেন্ট সহ আপনি গণভোটে যান, কিন্তু ওনারা সেইটা না করে শুধু হা না দিকে চলে গেছে। এখানেও মনে করি আমি একটা, আপনারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছেন। আর স্বাক্ষর তো সবাই করেছে না, স্বাক্ষর এনসিপি অনেক পরে করেছে। স্বাক্ষর আমরা তো আপনাদের এই না, নোট না, অফ ডিসেন্টের তখন ইস্যুটাকে আমি আইবি সাহেব আপনি একটু বলি, জি, জি। তখন বিএনপিকে একটা ব্লেম দিচ্ছিল, বিএনপি মানে এই প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে না, কিন্তু আমরা স্পষ্ট বলেছি যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। তাহলে এই ক্লারিফিকেশনটা এবার এই ওথের সময় আসতে পারতো, কেন যেহেতু ওথের নোট সময় আমরা কি বলেছি? আপনি ওথ হলো কি, আমাদের কনস্টিটিউশনে ওথের একটা নির্দিষ্ট চ্যাপ্টার আছে, অনুচ্ছেদ আর্টিকেল আছে, সেখানে এটা নাই। সেখানে কিন্তু আপনার গণপরিষদের কোনো বিষয় আছে? আপনি it is the এবারের absolutely- নির্বাচনের যে প্রক্রিয়া হয়েছে, হয়েছে এই প্রধান নির্বাচন কমিশনার যে ওথ দিয়েছে, এটা কোন সংবিধানে পাইছেন? এটা আপনাকে সংবিধানে জানতে হবে। যদি 3 দিনের মধ্যে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ পড়াতে ব্যর্থ হয়, আপনার স্পষ্ট কনস্টিটিউশনে আছে, তাহলে প্রধান নির্বাচন কমিশন এটা অথবা রাষ্ট্রপতি বিকল্প মনোনীত কিন্তু করে এই ঘটনাগুলো আসলে আমাদের কিসের ইঙ্গিত দিচ্ছে? যখন আমরা সবাই মিলে একসাথে রাজনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার কথা বলছি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে প্রশ্ন রেখে হয়তো আমাকে বিরতিতে যেতে হবে। বিরোধী দল হিসেবে তো জামায়াতের একটা বড় কার্যকর ভূমিকা রাখবার সুযোগ রয়েছে এবার। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো দেখার পর আপনার কি মনে হচ্ছে তারা আসলে এই সুযোগটা কতখানি কাজে লাগাতে পারবে? আমি উত্তর নিব। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, একদিন আগে বিএনপি সরকার গঠিত হয়েছে এবং এই একদিনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আসলে বিএনপির সামনে অনেক অনেক লম্বা একটা লিস্ট আছে চ্যালেঞ্জের। সেই জায়গাটিতে আসলে বিরোধী দল হিসেবে জামায়াতের যখন কার্যকরী ভূমিকা রাখার সুযোগ আছে, ঠিক সেই সময় কিছু কিছু ঘটনা বা কিছু কিছু তাদের আসলে কার্যকর ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আসছে যে তারা আসলে কতখানি সেই কার্যকর ভূমিকাটা কাজে লাগাতে পারবেন, কি মনে হয়? ধন্যবাদ। শুরুতে একটু সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একটু বলতে চাই। সেটি হচ্ছে যে মোশাররফ ভাই এবং আইয়ুব সাহেব কথা বলেছেন, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছি, বিএনপির পক্ষ থেকে স্পষ্টই তারা বলবার চেষ্টা করেছে স্বাক্ষরিত জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। কিন্তু পরবর্তী জুলাই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটে নোট অফ ডিসেন্টগুলো ছিল না। তো সেই গণভোট তো জয়ী হয়েছে না, সেই গণভোটে বিএনপির চেয়ারম্যান উনিও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়ে থাকে তাহলে তো যেই জুলাই সনদ আদেশটি দেওয়া হয়েছে, যার ভিত্তিতে আদেশটি দেওয়া হয়েছে, সেটি জয়যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে এখন বিএনপি যেটা বলতে চাচ্ছে যে সংস্কার যে স্বাক্ষরিত সনদ অনুযায়ী চলবে, সেটার সাথে জুলাই সনদের পার্থক্য আছে। একই সাথে তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা যে বিষয়গুলো ঘোষণা আছে তার অনেকগুলো মিল আছে সংস্কারের সাথে। তাদের সেই এজেন্ডা অনুযায়ী বা তাদের বক্তব্য অনুযায়ী তারা সেই কাজটি করবে। সেই লক্ষ্যে তারা শপথটি গ্রহণ করেন নাই সংবিধান সংস্কার পরিষদে। জুলাই সনদে স্পষ্টত বলা আছে যে 180 দিন সংস্কার পরিষদ এবং আমাদের সংসদ হিসাবে এটি কাজ করবে এবং 180 দিনের ভিতরে যেই জুলাই সনদে বর্ণিত সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে হবে। সেই জায়গায় এখন যে বিতর্কটা তৈরি হয়েছে যে জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেওয়া বা সাংবিধানিক ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব দিয়েছেন, এই সব কিছু মিলিয়ে আমাদের আসলে দেখবার বিষয় আছে, অপেক্ষা করবার বিষয় আছে, এই বিষয়গুলো কীভাবে অ্যাড্রেস করা হয়। কিন্তু এটি ঠিক যে সংস্কারের প্রশ্নে যদি আজকে সরকার যদি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা না করে, অথবা আমরা বিশ্বাস করি যে ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, সংস্কারের প্রশ্নে তারা যথেষ্ট পরিমাণ কাজ করবার চেষ্টা করেছে, অনেক ধৈর্য ধরে সংস্কার কমিশনে অনেক 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 মতামত দিয়েছে। সেই ক্ষেত্রে একটা বিভাজনের যে জায়গাটা তৈরি হয়েছে গতকাল, সেইটা মিনিমাইজ করবার একটা উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই দায়টা আসলে আদৌ জামায়াত ইসলামী নিতে চায়? আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটলো, আপনার শপথ অনুষ্ঠান, 2টা শপথ না নেওয়ার প্রেক্ষিতে যে ওত অনুষ্ঠানে জামায়াত ইসলামের হাজির না হওয়া বা বিরোধী দল হাজির না হওয়া, এটাকে আমরা মনে করছি না যে এটা খুব ভালো কিছু হয়েছে। কারণ আমরা প্রথম দিনে পুরনো পথে বিরোধী দল আবার একই জায়গায় হাঁটবো, আমরা কিন্তু প্রত্যাশা করছিলাম যে এটা বেটার কিছু হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করছে বিরোধী দল আবারও সেই পুরনো পথেই হাঁটলো। দেখুন, এটা অন্যান্য কোনো রাজনৈতিক দল এই বিবৃতি দিয়ে এটা প্রকাশ করেনি যে আমরা তো জামাতের এটাকে সেভাবে দেখছি। এটা আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছেন আজকে এখানে। দ্বিতীয়ত হলো, জামাত ইসলামের সেই সময় প্রতিবাদ করার জন্য ভিন্ন কোনো উপায় ছিল না আসলে। বাংলাদেশে তখন একটা নতুন সরকারের প্রথম দিন এখনো শুরু হয়নি, আরেকটা সরকারের শেষ হয়েছে। সেই সময় তারা যে শপথটা নিল না, সেই শপথ না নেওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের যথাযথ মূল্যায়ন করলো না, এই বিষয়টি জনগণকে জানানোর আর কোনো উপায় ছিল না, কোনো ছিল না। এবং ইভেন জামাত ইসলামের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। বিএনপি কি একবারও বলেছে তারা আসলে জুলাইয়ের চেতনাকে মূল্যায়ন করতে চায় না, বা তারা আসলে জুলাই, আপনি একজনকে যদি মনে করেন যে আপনার স্ত্রীকে আপনি বাসায় আনতেছেন না আর বলতেছেন না যে আমি তো তালাক দিই নাই, তাহলে বলা দরকার নাই তো যে আমি তালাক দিচ্ছি, মানে দিবি না।
ওনারা স্বাক্ষর করেছেন, ওনারা এটার ভিত্তিতে প্রচারণা চালিয়ে হ্যাবুটকে জয়যুক্ত করেছেন। আমি বলি জয়যুক্তের পিছনে তো জুলাই বিএনপিরও ইয়ে আছে। জয়যুক্ত হওয়ার পর বলতেছেন যে এটা শপথটা নিব কীভাবে, এই বিষয়টা তো আসলে পুরো কন্ট্রাডিক্টরি। ভাইস ভার্সা একটা ডিসিশন আসলো এখানে। এই ডিসিশন স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে আসলে এইটার যে মূল্যায়ন যে গুরুত্ব থাকার, এতে দেখেন 180 দিনের একটা মানে ব্যারিয়ার আছে, কিন্তু এর মধ্যে আপনাকে এই কাজগুলো করতে হবে। এই দিনগুলো তো আস্তে আস্তে পার হচ্ছে। সেই জায়গায় গেলে জুলাই সনদ আদৌ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না এই জায়গায় হবে না। এমনকি এমনও কিছু আলোচনা বা গুঞ্জন রয়েছে যে এই হ্যাঁ ভোটের যে ফলাফল, এই ফলাফল স্থগিত করার জন্য রিট করা হবে বলে একটা আলোচনা আছে। এটা যদি রিট হয়ে যায়, রিট হয়ে গেছে, তো রিট হওয়ার প্রেক্ষিতে তাহলে এখন কি হলো, এই রিটে যদি কোনো কারণে আদালত রায় দেয় যে এই ফলাফল স্থগিত হলো, তাহলে তো জুলাই কার্যত স্থগিত। এই যে এতদিন কষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস, কোটি কোটি টাকা খরচ করে আমাদের মোশাররফ ভাইরা নাস্তা টাস্তা খাইয়া পরিবেশ তৈরি করলো, জুলাই সনদ করলো, কোটি কোটি টাকা খরচ করে হ্যাঁ ভোট না ভোটের ভোট নেওয়া হলো, এই এত কিছু পুরো নাটক শেষ করার পরে বলতেছে টেলিভিশনে এটা টেলিকাস্ট হবে না। তাহলে নাটকের তো আয়োজনের দরকার কি ছিল? এত শিল্পীরা এইখানে কেন বসলো, আয়োজন করলো? কার্যত জুলাইকে একবার অচল করে দেয়া, একবারে এই জায়গায় জুলাইকে কি একবারে অচল করে দেওয়াটাই আসলে বিএনপি এখন চাইছে। না, আমার মনে হয় সালাউদ্দিন আইবি কিছু কিছু ব্যাপারে উনি বিভ্রান্তকর তথ্য দিয়েছে। আপনি দেখবেন যখন ঐকমত্য কমিশনের আলোচনা হয়, আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে কেন এই ব্যাপারে আমরা একমতের জন্য আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এবং আমাদের সাথে যে কমিটমেন্ট ছিল যে চূড়ান্ত যেই জুলাই সনদ হবে সেখানে এই নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ থাকবে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমরা কিন্তু এটা নিয়ে তখন প্রশ্ন তুলি নাই। আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক পদ্ধতিটা উত্তরণ ঘটুক, সেই যাতে বিএনপি হয়েছে। এখন আমরা কি জন্য, সালাউদ্দিন আইবিরা কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন একটা কথা, আমরা কি জন্য বলেছি যে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে এই সরকারটা পরিচালিত হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হচ্ছে। তো আমরা সেই সাংবিধানিক আলোকে আমরা শপথ নিচ্ছি, কিন্তু আমাদের শপথের যে অনুচ্ছেদটা সেখানে গণপরিষদের শপথ নেওয়ার কোনো স্কোপ নাই। তো বিএনপি তো একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে অংশীদার হতে পারে না। আমরা বলেছি ভবিষ্যতে যদি জাতীয় সংসদে এই ব্যাপারে কোনো প্রস্তাব উত্থাপিত হয়, গৃহীত হয়, তখন অবশ্যই আমরা জুলাই সনদের এই গণপরিষদে আমরা স্বাক্ষর করব। আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা তো আপনাকে করতে হবে। এই ঘোষণা কিন্তু কোনো জায়গা থেকে আসেনি। গণভোটের ম্যান্ডেটটা কি হবে তাইলে? গণভোটের যে ম্যান্ডেট, রায়ের যে রেজাল্ট, গণভোটের ম্যান্ডেটটা আপনাকে যদি আইনে পরিণত করতে হলে মাস্ট সংসদে আপনি অ্যামেন্ডমেন্ট আনতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। যে আদেশটা আছে তা তো বলাই হলো যে না না না, এই যে আদেশ, তাহলে তো আমার অ্যামেন্ডমেন্টের কোনো দরকার ছিল না। মানছেন না তাইলে বিষয়টা? না না না, আপনাকে আমি মানছি না তাই আপনাকে এখন আপনাকে সংসদ তো সার্বভৌম, তো সংসদে যখন এই প্রস্তাবগুলো উত্থাপিত হবে সংসদ সদস্য যদি অ্যাকসেপ্ট করে আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু যে অভিযোগটা তো সালাউদ্দিন আইবি করছিলেন যে এর মধ্যে দিয়ে আসলে আপনারা জুলাইয়ের চেতনাকে ছোট না না করার না, চেষ্টা করেছেন। জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য আপনি দেখবেন জুলাইয়ের চেতনার জন্য আজকে আমি দেখেন যারা জুলাই যোদ্ধা আছে আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর আহাদির কবর জিয়ারত করেছে, আবু সাইদের কবর জিয়ারত করেছে, এবং অনেক জায়গায় ওনারা গিয়েছে। আমরা বারবার আমরা বক্তব্য বলেছি এই জুলাই স্পিরিটকে আমরা ধারণ করতে চাই। সুতরাং এগুলি একটা পদ্ধতিগত ব্যাপার, ঠিক আছে? আপনি তো মৌখিক কথা বললে হবে না, এটা বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলি আছে সেগুলিকে অনুসরণ করে আপনাকে এই জায়গাগুলো কি আসলে জামায়াতের জন্য এই মুহূর্তে শুধুই আসলে রাজনৈতিক বিরোধিতা করবার জন্য এক ধরনের স্ট্যান্ড কিনা? কোনোভাবেই না। আপনি নিজেই এটার সাথে একমত হয়েছেন, ইতিমধ্যে কয়েকটা কথায় স্বপন ভাই একমত হয়েছে যে স্বাক্ষর না করার মধ্য দিয়ে আসলে জুলাই সনদ বাস্তবায়নের একটা আটকা দেশ পরিস্থিতি তৈরি হয়েছে। বাস্তবায়ন কতটুকু হবে এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। আসলে এটা বাংলাদেশে হ্যাঁ ভোটটাকে মূল্যায়ন করা হলো কি না। মনে করেন আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করলো, চাকরিতে দেওয়ার পর বললো যে এই সার্টিফিকেট চলবে না, তখন আপনি কি বলবেন? বলতো যে আরেকটা বোর্ড বসে সিদ্ধান্ত নিতে হবে আসলে এই সার্টিফিকেট গ্রহণ করাকে হবে কি হবে না, তাহলে সার্টিফিকেটটা তার এখানে নেওয়া হলো কেন? এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আপনি এই সার্টিফিকেটকে মূল্যায়ন করতে চাচ্ছেন। অ্যাবসলিউটলি এই তাদের এই ব্যাখ্যার মধ্যে একটা ধূম্রজাল আছে। আমরা মনে করি পার্লামেন্ট বসছে, তারাও পার্লামেন্টের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছে, পার্লামেন্টে আসুক, বিল উত্থাপন করুক, তখন দেখেন বিএনপি রোলটা কি প্লে করে। এবং প্রধানমন্ত্রী আজকে ওনার ভাষণে যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ আসলে সকল নাগরিকের ধর্ম বর্ণ অবশ্যই সবার, সেই জায়গাটিতে আসলে আমরা পৌঁছাতে পারবো কিনা? এখন আপনি যদি একটা কথা বলেন, আপনি যদি আমরা এই প্রশ্নকে উত্তর পারি, আমরা হা জয়যুক্ত হয়েছে এটাকে আমরা সমর্থন করি, কিন্তু আপনি তো বিরাট একটা অংশ নাও তো ভোট পড়েছে আছে, আছে না? আপনি যদি সকল নাগরিক বলেন তাহলে সবাইকে তো অ্যাড্রেস করে আপনারা এগিয়ে যেতে হবে। এবি মোশাররফ হোসেন অথবা সালাউদ্দিন আইয়ুবী এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপি তিস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।